আমি অরিজিৎ সেন। আজকে তোমাদের মেডিভ্যাল হিস্ট্রি সম্বন্ধে আলোচনা করবো তোমাদের সঙ্গে। দেখো, মেডিভ্যাল হিস্ট্রি জানার জন্য সবার আগে যেটা জানা দরকার যে ভারতবর্ষের ইতিহাসে মেডিভ্যাল হিস্ট্রি বা মধ্যযুগ আমরা কোন সময়টাকে বলি। তো যদি একটা আনুমানিক হিসেব লাগানো যায়, এই ভারতবর্ষের বর্তমান চেহারা যদি এরকম হয়, এই ভারতবর্ষে মুসলিমদের আগমন, মানে এই আরবিদ থেকে মুসলিমদের আগমন থেকে শুরু করে 1858 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শাসনভার ব্রিটিশ ক্রাউনের কাছে যাওয়ার সময় পর্যন্ত যে সময়কাল, তাকে বলবো আমরা ভারতের ইতিহাসের মধ্যযুগ। অর্থাৎ মধ্যযুগের মধ্যে মুসলিমদের আগমন থেকে শুরু করে সুলতানি আমল, মুঘল যুগ এবং বিভিন্ন আঞ্চলিক শক্তি যেমন মারাঠা, মহীশূর, পাঞ্জাব ইত্যাদি জায়গাগুলোর কিন্তু ইতিহাস আমাদের জানার প্রয়োজন রয়েছে এবং জানতে হবে। তো চলো শুরু করা যাক মেডিভ্যাল হিস্ট্রির প্রথম পার্ট। দেখো, ভারতে মুসলিমদের আগমনের ভিত্তিপ্রস্তর শুরু হয় গজনি থেকে। এই গজনি থেকে ভিন্ন ভিন্ন সময়ে কিন্তু ভিন্ন ভিন্ন লোক কিন্তু ভারতবর্ষে এই প্রান্তে আক্রমণ করা শুরু করে। এর মধ্যে সবচেয়ে প্রথম দেখো, মোহাম্মদ বিন কাসিম। ইনি ইরাকের লোক ছিলেন। 712 এডিতে দাহিরকে পরাজিত করেন। তো এই অঞ্চলে দাহির বলে একজন রাজত্ব করছিল। 712 এডিতে মোহাম্মদ বিন কাসিম কিন্তু এই দাহিরকে পরাজিত করে। এই যে ঘটনা, দাহিরকে পরাজিত করার ঘটনা, এই ঘটনা কিন্তু আরবীয়দের ভারতে আক্রমণ করার ইন্ধন যোগায়। তাহলে মোহাম্মদ বিন কাসিম কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? যে মোহাম্মদ বিন কাসিম দাহিরকে পরাজিত করে কিন্তু আরবীয়দের ভারতে আসার জন্য একটা ইন্টারেস্ট তৈরি করে দিয়েছিল। তার পরবর্তী গুরুত্বপূর্ণ লোক হচ্ছে সুলতান মাহমুদ, গজনির সুলতান মাহমুদ। মোটামুটি 997 এডিতে কিন্তু ভারতে আক্রমণ করেন। ওনার সম্বন্ধে এই গজনি থেকে কিন্তু উনি ভারতের এই সিন্ধু প্রদেশ কিন্তু প্রথম আক্রমণ করেছিলেন কিন্তু এই সুলতান মাহমুদ। পড়া শুরু করার আগে একটা কথা বলে দিই, আমরা ততটুকুই পড়ব যতটুকু আমাদের চাকরির পরীক্ষায় কিন্তু লাগবে বা এসছে, ততটুকুই পড়ব, শুধু ততটুকুই পড়ব। চলো, মাহমুদ সম্বন্ধে কী কী জানা জরুরি দেখো। 1001 এডি ভারত আক্রমণ করেছিলেন। কোন যুদ্ধ হয়েছিল? প্রথম ওয়াই হিন্দের যুদ্ধ। তাহলে ওয়াই হিন্দের যুদ্ধ কবে হয়েছে? 1001 এডিতে। কার কার মধ্যে হয়েছে? পাঞ্জাবের রাজা জয়পাল আর মাহমুদের মধ্যে। তো জয়পালকে পরাজিত করেন কে? মাহমুদ। তাহলে প্রথম ওয়াই হিন্দের যুদ্ধ কবে হয়? 1001। কার মধ্যে হয়? পাঞ্জাবের রাজা জয়পাল ও মাহমুদ। চলো, দ্বিতীয় ওয়াই হিন্দের যুদ্ধ হয় 1008 এডিতে। এখানে পাঞ্জাবের রাজা আনন্দপালকে পরাজিত করেন। তাহলে আমরা দুটো যুদ্ধ দেখলাম, একটা হচ্ছে প্রথম ওয়াই হিন্দের যুদ্ধ আর এটা দ্বিতীয় ওয়াই হিন্দের যুদ্ধ। মাহমুদ সম্পর্কিত পরবর্তী বিষয় জানার দরকার, যেটা মাহমুদ কিন্তু 1001 থেকে 1027 পর্যন্ত মোট 17 বার ভারত আক্রমণ করেন মাহমুদ। এর মধ্যে দেখো, থানেশ্বর, মথুরা, কনৌজ ও সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। এই সোমনাথ মন্দির সংক্রান্ত কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। যেমন কি সোমনাথ মন্দির সংক্রান্ত এই প্রশ্নগুলো আমরা দেখব। এই সোমনাথ মন্দির যেটা রয়েছে, এই সোমনাথ মন্দির দেখো লুণ্ঠন হয় 1125 খ্রিস্টাব্দে। এটা একটা শিব মন্দির, এটা কাথিয়ার উপকূল। এই সোমনাথ মন্দির কিন্তু বহুবার আক্রমণ করেছিলেন কিন্তু এই গজনি সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরকে। যেখানে দেখো সোমনাথ মন্দির সম্বন্ধে যে প্রশ্নগুলো আসে, সেটা হলো এইটা যদি ভারতবর্ষ হয়, এই যে গুজরাটের এটা হচ্ছে কাথিয়াওয়াড় উপকূলে কিন্তু সোমনাথ মন্দির অবস্থিত। তোমরা দেখো সোমনাথ মন্দিরের ছবি দেখতে পাচ্ছ, সোমনাথ মন্দির অবস্থিত। এইবার দেখো মাহমুদ সম্বন্ধে যে প্রশ্নগুলো জানতে হবে আরও। মাহমুদের সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ফিরদৌসি। পার্সিয়ান কবি, যাকে প্রাচ্যের হোমার বলে জানা হতো। ওনার কিন্তু প্রাচ্যের হোমার নামে পরিচিত ছিলেন ফিরদৌসি। ওনার লেখা বইয়ের নাম হচ্ছে শাহনামা। পরীক্ষায় শাহনামা কার লেখা আসে, প্রাচ্যের হোমার কাকে বলা হয় আসে, এবং ফিরদৌসি কার সমসাময়িক সেটা কিন্তু আসে। মাহমুদের সময়কার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আল বেরুনি। উনি মধ্য এশিয়ার পণ্ডিত। লেখা বইয়ের নাম তহকিক ই হিন্দ, এই বইটার নাম আসে। এই আল বেরুনি সম্বন্ধে আইডিয়া হচ্ছে আসল নাম আসে পরীক্ষায়। আল বেরুনির আসল নাম, এই আল বেরুনির আসল নাম হচ্ছে আবু রিহান।
আবু রিহান আল বিরুনির আসল। মামুদের আমলে সভা ঐতিহাসিক ছিলেন বা কোর্ট হিস্ট্রিয়ান ছিলেন উডবি। বইয়ের লেখা কিতাব উদ আমিনী। মামুদ কিন্তু এই সিন্ধু প্রদেশ আক্রমণ করার মামুদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কিন্তু মূলত ধন সম্পদ লুণ্ঠনের দিয়ে কিন্তু মনোনিবেশ করেছিলেন কিন্তু সুলতান মামুদ। মামুদ সম্বন্ধে এই তথ্যগুলো জেনে রেখো। এবার দেখো, মধ্যযুগের ইতিহাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসা যাওয়া করেছে। মোহাম্মদ ঘুরি ছিলেন আফগানিস্তানের রাজা। মোহাম্মদ ঘুরি ছিলেন এই আফগানিস্তান এই অঞ্চলের রাজা। দেখো, পৃথ্বীরাজ চৌহান ছিলেন দিল্লির রাজা। তখন এই যে দিল্লিতে কিন্তু পৃথ্বীরাজ চৌহান রাজত্ব করছিলেন। এইবার দেখো, প্রথম তরায়ুনের যুদ্ধ 1191, পৃথ্বীরাজ ভার্সেস ঘুরি। এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ জয়ী হয়েছে। তা প্রথম তরায়ুনের যুদ্ধ 1191, পৃথ্বীরাজ ভার্সেস ঘুরি, এই যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হয়। দ্বিতীয় তরায়ুনের যুদ্ধ 1192, ঠিক তার পরের বছর। এই যুদ্ধে কিন্তু ঘুরির সাথে পৃথ্বীরাজের যুদ্ধ হলেও কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু জয়লাভ করে। দেখো, এই যে দ্বিতীয় তরায়ুনের যুদ্ধ, এই দ্বিতীয় তরায়ুনের যুদ্ধের একটা বিশেষ গুরুত্ব আছে। কি গুরুত্ব? যে এই যুদ্ধ ভারতের রাজনৈতিক ইতিহাসে মুসলিমদের ভিত্তিপ্রস্তর হয়। তাহলে প্রথম তরায়ুনের যুদ্ধ 1191, দ্বিতীয় তরায়ুনের যুদ্ধ 1192। এই দ্বিতীয় তরায়ুনের যুদ্ধ কি করেছে? এই যে ভারতবর্ষের যে মোটামুটি বর্তমান যেহেতু এই অঞ্চলটায় মুসলিমদের কিন্তু মানে কি বলবো, যুদ্ধের ইতিহাসে বা মুসলিমদের রাজত্বের ইতিহাসে কিন্তু একটা ভিত্তিপ্রস্তর করে গিয়েছিল এই দ্বিতীয় তরায়ুনের যুদ্ধ 1192 সাল খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরি কিন্তু দিল্লি ও আজমির দখল করে। মোহাম্মদ ঘুরির পরবর্তী যুদ্ধ গুরুত্বপূর্ণ চান্দোয়ার যুদ্ধ। চান্দোয়ার যুদ্ধ হচ্ছে 1194। দেখো, কনৌজ রাজ জয়চন্দ্রকে পরাজিত করেন। কনৌজের রাজা জয়চন্দ্রের সাথে যুদ্ধ হয়েছিল চান্দোয়ার যুদ্ধ কার? ঘুরির। তাহলে এই যুদ্ধে কি হয়েছে? জয়চন্দ্রকে পরাজিত করেন। এই জয়চন্দ্র ছিলেন গাতকাল রাজপুত। এবং দেখো, এর সঙ্গে আরেকটা জরুরি জিনিস দেখো, জানো, ওনার সেনাপতি ছিলেন বখতিয়ার খলজি। পুরো নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি বাংলা বা এই সিন্ধু প্রদেশ থেকে শুধু বাংলা বঙ্গদেশ আক্রমণ করেছিলেন। এবং নালন্দা ও বিক্রমশিলা মহাবিহার নামক যে দুটো ইউনিভার্সিটি রয়েছে, এই নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত আমলে। আর ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা মহাবিহার, ধর্মপাল, এটা পাল যুগে। তো এই দুটো বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই দুটো বিশ্ববিদ্যালয় ধ্বংস কি করেছিলেন? এই নালন্দা আর বিক্রমশিলা দুটোই কিন্তু করেছেন বখতিয়ার খলজি, ধ্বংস করেছেন। তাহলে এগুলো কে তৈরি করেছেন প্রশ্ন আসে, এগুলো কোন বংশের লোকেরা তৈরি করেছে প্রশ্ন আসে, এবং কে ধ্বংস করেছে প্রশ্ন আসে। মোহাম্মদ ঘুরির মৃত্যু হয় 1206 খ্রিস্টাব্দে। মৃত্যু হয় 1206 খ্রিস্টাব্দে। তারপরে কিন্তু কুতুবউদ্দিন আইবক কিন্তু দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করে। এবার দেখবো আমরা দিল্লির সুলতানি আমল। দেখো, দিল্লির সুলতানি আমলে পরপর 5টা রাজবংশ রাজত্ব করে গেছিল। তাদের নামগুলোর ক্রমপর্যায়ে কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা শুরু করা যাক। প্রথমে ছিল দাস বংশ, যাকে বলা হতো স্লেভ ডাইনেস্টি, ইংরেজি হচ্ছে স্লেভ। 1206 থেকে 1290। দেখো, মোটামুটি ভারতবর্ষের চেহারা যদি এরকম হয় তৎকালীন, তো এই জায়গায় ছিল দাস বংশ বা স্লেভ ডাইনেস্টির রাজত্ব। দেন দেখো, আসে খলজিরা। প্রসঙ্গত বলা থাক, এই যে দাস বংশ, এই দাস বংশের আরেকটা নামও রয়েছে, যাকে বলা হয় ইলবাড়ি বংশ। এটা পরীক্ষায় আসে এই নামটা। তারপরে এসছে খলজিরা। এইরকম জায়গায় রাজত্ব করতো, এটা খিলজি বা খলজিরা। তো দেখো, 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু খলজিরা রাজত্ব করেছে। তারপরে এসছে তুঘলকরা। দেখো, 1320 থেকে 1414 পর্যন্ত কিন্তু তুঘলকরা রাজত্ব করেছে। এই জায়গাটায় তুঘলকরা রাজত্ব করতো, এই জায়গাটায়। তো এরপরে আসে সৈয়দরা। 1414 থেকে 1451 পর্যন্ত রাজত্ব করেছে। এই 1414 থেকে 1451 এই জায়গাটায়।
এরপরে আসে লোদি বংশ। লোদিরা এই জায়গায় রাজত্ব করে, আর এরাই ছিল প্রথম আফগান বংশ। হ্যাঁ, আফগান বংশ ছিল লোদিরা। তো এটাকে মনে রাখার জন্য একটা শর্টকাট রয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। দেখো, একটা ছড়ার মাধ্যমে তুমি চাইলে এটাকে মনে রাখতে পারো। দেখো পরপর ক্রোনোলজিগুলো, প্রথমে দাস, তারপরে খলজি, তারপর তুগলক, তারপর সৈয়দ, তারপর লোদি। দেখো শর্টকাটটা কি রয়েছে। দেখো শর্টকাটটা রয়েছে এটা, সেটা হলো দাও ক্ষমা তুমি সুন্দরের লোভে। দাও ক্ষমা তুমি সুন্দরের লোভে। দেখো দাওতে দাস, ক্ষমাতে খলজি, তুমিতে তুগলক, সুন্দরে সৈয়দ, লোভে লোদি। এইভাবে চাইলে কিন্তু 5টা সুলতানি যুগের বংশ তুমি অনেক সহজেই মনে রাখতে পারো। দেখো সুলতানি যুগের যে বংশগুলো রয়েছে, যেমন দাস, খলজি, সৈয়দ, তুগলক, লোধি, এই বংশগুলোর যে রাজত্ব করেছিলেন, তাদের মধ্যে যাদের কথা বেশি করে জানতে হবে চাকরি পরীক্ষার জন্য, তাদেরগুলো আলোচনা করা যাক। যেমন দাস বংশ 1206 থেকে 1290। জানতে হবে কুতুবউদ্দিন আইবকের কথা, উনি ছিলেন প্রতিষ্ঠাতা। তারপরে জানতে হবে ইলতুৎমিশের কথা। ইলতুৎমিশকে বলা হয় দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তারপরে জানতে হবে সুলতানা রাজিয়ার কথা, কারণ ভারতবর্ষের মুসলিম সাম্রাজ্যের ইতিহাসে কিন্তু সুলতানা রাজিয়াই এমন মহিলা যিনি কিন্তু রাজত্ব করেছিলেন। একমাত্র মহিলা সুলতানা ছিলেন সুলতানা রাজিয়া। মোটামুটি দাস বংশ এই জায়গাতে রাজত্ব করে গেছে, দাস বংশ। তারপরে জানতে হবে গিয়াসউদ্দিন বলবনের কথা। তারপরে জানতে হবে কাইকোবাদ বা কাইমাস, যিনি ছিলেন শেষ সুলতান। তো দাস বংশের দেখো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এই 5 জনের কথা জানলেই মোটামুটি চলে যাবে। দেখো দাসের পরে আসছে খলজিরা। খলজিদের মধ্যে দেখো জালালউদ্দিন খলজির কথা জানতে হবে, যিনি ছিলেন প্রতিষ্ঠাতা। তারপরে 2 নম্বর দেখো আলাউদ্দিন খলজির কথা জানতে হবে। এই আলাউদ্দিন খলজি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আলাউদ্দিন খলজি থেকে বহু প্রশ্ন এসছে। যেমন আলাউদ্দিন খলজির নাম আলী কুরসাব, আর তাকে দ্বিতীয় আলেকজান্ডার নামেও তিনি পরিচিত ছিলেন। দ্বিতীয় আলেকজান্ডার নামেও পরিচিত ছিলেন আলাউদ্দিন খলজি। আর জানতে হয় মোবারক শাহ খলজির কথা, যিনি ছিলেন শেষ সুলতান। দেখো যদি তুগলক বংশে আসো, তুগলক বংশে দেখো গিয়াসউদ্দিন তুগলককে জানতে হবে, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন। তারপরে মোহাম্মদ বিন তুগলকের কথা জানতে হবে, মোহাম্মদ বিন তুগলক যিনি ছিলেন শ্রেষ্ঠ সুলতান তুগলক বংশের। তারপরে জানতে হবে ফিরোজ শাহ তুগলকের কথা। এই ফিরোজ শাহ তুগলককে বলা হতো সুলতানি যুগের আকবর। হেনরি এলিয়ট ওনায় কিন্তু সুলতানি যুগের আকবর আখ্যায়িত করেছিলেন। এরপরে দেখো নাসিরউদ্দিন মাহমুদ শাহ, যিনি ছিলেন তুগলক বংশের শেষ সম্রাট। এই কজনের কথা কিন্তু তুগলক বংশ থেকে জানতে হবে। আমরা বিস্তারিত পরে প্রত্যেককে নিয়ে আলোচনায় আসছি। দেখো সৈয়দের মধ্যে দেখো খিজির খাঁ, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, আর আলাউদ্দিন আলম শাহ, যিনি শেষ সুলতান ছিলেন। চলে আসে লোদি বংশে। লোদি বংশে দেখো বহলুল লোদি ছিলেন প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সুলতান ছিলেন সিকান্দার শাহ লোদি, এবং শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, যাকে বাবর পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতে কিন্তু মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটায়। পুনরায় আমরা একটু ম্যাপে দেখিনি যে এটা ছিল দাস বংশ, এটা ছিল খলজি বংশ, এটা তুগলক বংশ, এটা ছিল সৈয়দ বংশ, এটা লোদি বংশ। দেখো ম্যাপটা একটু মনে রাখার চেষ্টা করো। যেই ম্যাপটা মনে রাখবে তোমাদের দেখবে অনেক কিছু প্রশ্ন কিন্তু কোরিলেশন ঘটে যাবে। মোটামুটি বংশের গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো চাকরির পরীক্ষায় এসছে, চলো শুরু করা যাক। প্রথম দেখবো আমরা কুতুবউদ্দিন আইবককে। কুতুবউদ্দিন আইবক ছিলেন প্রতিষ্ঠাতা। উনি লাক বক্স নামে পরিচিত ছিলেন। দেখো যে পয়েন্টসগুলো বলছি তোমরা খাতায় পরপর লিখে নেবে, সুবিধা হবে। কুতুবউদ্দিন আইবক লিখবে, ছিলেন, পরের পয়েন্ট লিখবে কুতুবউদ্দিন আইবকের মধ্যে উনি ছিলেন প্রতিষ্ঠাতা এবং লাক বক্স নামে পরিচিত। দিল্লিতে কোয়াত-উল ইসলাম মসজিদ তৈরি করেছিলেন। এই দিল্লিতে কোয়াত-উল ইসলাম মসজিদ তৈরি করেছিলেন। আর দেখো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এই ছিল হচ্ছে আমাদের দাস বংশ যে রয়েছে তার বিস্তার। মধ্যযুগীয় ভারতে দাস বংশের বিস্তার কিন্তু এই অঞ্চল জুড়ে ছিল। তারপরে দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা, আড়াই দিন কা ঝোপড়া। রাজস্থানের আজমিরে অবস্থিত আড়াই দিন কা ঝোপড়া। এই আড়াই দিন কা ঝোপড়া কিন্তু কুতুবউদ্দিন আইবকের তৈরি। প্রসঙ্গত উল্লেখ করা যাক, এই আড়াই দিন কা যে ঝোপড়া রয়েছে সেটা কিন্তু একটা প্রার্থনা গৃহ বা প্রেয়ার হল। এটা কিন্তু একটা প্রার্থনা গৃহ বা প্রেয়ার হল। এটা তৈরি করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। তারপর দেখো কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক। দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক।
খাজা কুতুবউদ্দিনের স্মরণে, মধ্য এশিয়ার খাজা কুতুবউদ্দিনের স্মরণে কিন্তু দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শুরু করেন কুতুবউদ্দিন আইবক। এটা অবশ্য শেষ করেছিলেন কিন্তু ইলতুৎমিশ। উনি তুর্কি দাস ছিলেন, উনি মোহাম্মদ ঘুরির তুর্কি দাস ছিলেন এই কুতুবউদ্দিন আইবক। দিল্লির প্রথম মুসলিম শাসক হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এই দিল্লিতে প্রথম মুসলিম শাসক হচ্ছে কুতুবউদ্দিন আইবক। প্রসঙ্গত উল্লেখ করা যাক, দিল্লি কিন্তু আগে তোমারদের হাতে ছিল। তোমার বলে একটা সম্প্রদায় ছিল, তাদের হাতে ছিল। তাদের থেকে কিন্তু আস্তে আস্তে দিল্লি মুসলিমদের কাছে চলে আসে। কুতুবউদ্দিন আইবক হাসান উজ নিজমির পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়াও ফারুকউদ্দিনের পৃষ্ঠপোষকও ছিলেন। এই ফারুকউদ্দিন তারিক ই মুবারক শাহী লিখেছিলেন। এই ফারুকউদ্দিন তারিক ই মুবারক শাহী লিখেছিলেন। কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয় পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে। কুতুবউদ্দিন আইবকের মৃত্যু হয় পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। প্রসঙ্গত উল্লেখ করা যাক, এই পোলো নিয়ে দুটো প্রশ্ন পরীক্ষায় আসে। এই পোলো নিয়ে যে প্রশ্নগুলো আসে সেটা আমি আলোচনা করে দিই। পোলো খেলায় 4 জন থাকে। এটা ডান হাতিদের খেলা, কেবলমাত্র ডান হাতিরাই এটা খেলতে পারে। আর একটা বিষয় যেটা দরকার, এর পূর্ব নাম ছিল হচ্ছে পোলো খেলার চৌগান ছিল পূর্ব নাম। পরবর্তী সুলতানকে দেখবো আমরা ইলতুৎমিশ, যাকে বলছি আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি। এই 1206 থেকে যে 1290 পর্যন্ত স্লেভ ডাইনেস্টি, এর প্রতিষ্ঠাতা বলবো আমরা কুতুবউদ্দিন আইবককে। আর প্রকৃত প্রতিষ্ঠাতা রিয়েল ফাউন্ডার বলবো আমরা ইলতুৎমিশকে। দেখো, 1229 সালে উনি খলিফার কাছ থেকে খসড়া পান যে তিনি এই অঞ্চলের শাসক হিসেবে থাকবেন। এই জন্য তাকে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। দেখো, তার আমলে, এই ইলতুৎমিশের আমলেই চেঙ্গিস খাঁর ভারত আগমন ঘটেছিল। মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ কিন্তু এই ইলতুৎমিশের আমলেই কিন্তু ভারতে এসেছিলেন। আনুমানিক ধরে নেওয়া যায় যে এই সিন্ধু উপত্যকাতে কিন্তু মঙ্গল নেতা চেঙ্গিস খান এসেছিলেন। এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার এসছে যে চেঙ্গিস খাঁ বা মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ কার আমলে ভারতে আক্রমণ করেছিলেন। উত্তর হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ সম্বন্ধে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ সেটা হলেন উনি ইক্তা প্রথার প্রচলন করেছিলেন। এই ইক্তাদের প্রধানকে বলা হয় ইক্তাদার। তো ইক্তা প্রথা ইলতুৎমিশের, এদের প্রধানকে বলা হচ্ছে ইক্তাদার। এই ইক্তা প্রথা অবশ্য বাবর বন্ধ করে দেন। দেখো, তিনি 40 জন কৃতদাস নিয়ে বা তুর্কিশ কৃতদাস নিয়ে বন্দেগান ই চাহেলগানি গঠন করেছিলেন। পরীক্ষায় আসে বন্দেগান ই চাহেলগানি। পরবর্তী যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সেটা হলো রৌপ্য মুদ্রা প্রচলন করেন ইলতুৎমিশ এবং রাজধানী দিল্লিতে স্থাপন করেন। দিল্লিতে পাকাপাকিভাবে রাজধানী কিন্তু ইলতুৎমিশ স্থাপন করেছিলেন। কুতুব মিনার নির্মাণ শেষ করেন ইলতুৎমিশ। এই প্রশ্নটাও আসে যে কুতুব মিনার নির্মাণ কে করেছিল? শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনার নির্মাণ শেষ করে কে? ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন যেটা দরকার সেটা দেখো, সেটা হলো ইনি ছিলেন পৃষ্ঠপোষক মিনহাস উজ সিরাজের পৃষ্ঠপোষক ছিলেন ইলতুৎমিশ। এই মিনহাস উজ সিরাজ তবাকাত ই নাসিরি বইটি লিখেছিলেন। তো প্রশ্ন যেটা আসে, তবাকাত ই নাসিরি কার লেখা? মিনহাস উজ সিরাজের, যিনি ছিলেন ইলতুৎমিশের সমসাময়িক। এবার কুতুব মিনার সম্বন্ধে দু একটি তথ্য আমরা জেনে নিই যেটি চাকরি পরীক্ষায় আসে। দেখো, এটি হলো কুতুব মিনার, এটি দিল্লিতে অবস্থিত। এটি অবশ্য ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। এটি কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও এটা। দেখো, এর উচ্চতা হচ্ছে 73 মিটার। বা যদি আমরা ফুটে হিসেব করি, বা 239 ফুট অ্যাপ্রক্সিমেটলি।
এবার এর সম্বন্ধে আর যেটা জানতে হবে, দেখো এটা নির্মাণ কার্য শুরু করেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক এই নির্মাণ কার্য শুরু করেছিলেন। তারপরে এটার শেষ করেন হচ্ছে ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ, এটা কিন্তু শেষ করেন নির্মাণ কার্য। এবার দেখো এটার ওপর দিকটা না বজ্রপাতের ফলে ধ্বংস হয়ে গেছিল, সেটাকে বারবার কয়েকজন সুলতান ঠিক করেছেন। প্রথম ঠিক করেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক যাকে বলা হচ্ছে সুলতানি যুগের আকবর, তিনি কিন্তু এই মাথাটা বজ্রপাতের ফলে ভেঙে গেছিল, এটাকে ঠিক করেন। এর সর্বশেষ যে সংস্কার সেটা করেছিলেন কিন্তু শের শাহ। এর সর্বশেষ সংস্কার করে গেছিলেন শের শাহ বা শের শাহ সুরি। এই কুতুব মিনারের সর্বশেষ সংরক্ষণ করে গেছিলেন। এখন এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা। এই তথ্য কটা কুতুব মিনার সম্বন্ধে জেনে রাখো, সুবিধা। সুলতানা রাজিয়ার কথা এবার দেখবো আমরা। দেখো সুলতানা রাজিয়া যিনি ছিলেন, তিনি হলেন ভারতের ইতিহাসের প্রথম এবং একমাত্র মহিলা সুলতান। ভারতের ইতিহাসের প্রথম এবং একমাত্র মহিলা সুলতান ছিলেন সুলতানা রাজিয়া। ইনি ছিলেন ইলতুৎমিশের মেয়ে বা ইলতুৎমিশের কন্যা। ভাতিন্ডার শাসক আলতুনিয়া তার আমলে বিদ্রোহ করেন। কৈথানে বা কৈখালে রাজিয়াকে হত্যা করা হয়। এই তিনটে তথ্য জানলেই কিন্তু আপাতত প্রাথমিকভাবে তোমাদের চলে যাবে। পরবর্তী দেখো গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের প্রথম পয়েন্ট যেটা জানতে হবে সেটা দেখো, যে ইলতুৎমিশ বন্দেগানি চাহেলগানি তৈরি করেছিলেন। ইলতুৎমিশ যে 40 জন তুর্কি কৃতদাস নিয়ে যে বন্দেগান ই চাহেলগানি তৈরি করেছিলেন, বন্দেগান ই চাহালগানি তৈরি করেছিলেন, এটা করেছিলেন তৈরি ইলতুৎমিশ। এটা কিন্তু ভেঙে দেন গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন কিন্তু বন্দেগানি চাহালগানি পুরো ভেঙে দিয়েছিলেন। দেখো তিনি পারস্যের রাজতন্ত্রের আদর্শে প্রভাবিত ছিলেন। পারস্যের রাজতন্ত্রের আদর্শে কিন্তু প্রভাবিত ছিলেন কে? এই গিয়াসউদ্দিন বলবন। যেমন দেখো পরীক্ষায় এ সংক্রান্ত যে প্রশ্নটা এসছে, পাইবস ও সিজদা নামক দুটি প্রথা চালু করেন। পাইবস ও সিজদা পরীক্ষায় আসে, পাইবস ও সিজদা প্রথা কার চালু? উত্তর হবে কি গিয়াসউদ্দিন বলবন। রাজসভায় মদ্যপান নিষিদ্ধ করেন। রাজসভায় মদ্যপান নিষিদ্ধ করেন গিয়াসউদ্দিন বলবন। জিল ই ইলাহি চালু করেন। জিল ই ইলাহি চালু করেন গিয়াসউদ্দিন বলবন। দোয়াব অঞ্চলের মেওয়াটিদের দমন করেন। এই মেওয়াটিরা ছিল দস্যু রাজপুত জাতি। এই মেওয়াটিরা কিন্তু দস্যুবৃত্তি চালাত। গিয়াসউদ্দিন বলবন নিজেকে নায়েব ই খুদাই বলতেন। গিয়াসউদ্দিন বলবন নিজেকে নায়েব ই খুদাই বলতেন। আমির খসরু ও আমির হাসান তার সমসাময়িক ছিলেন। আমির খসরু বা আমির হাসান তার সমসাময়িক ছিলেন। তার সভাপতি ছিলেন আমির হাসান। চলে আসবে এবার দাস বংশের শেষ সুলতান। দাস বংশের শেষ সুলতান কাইকোবাদ বা কাইমসকে ধরা হয়। কাইকোবাদ বা কাইমসকে কিন্তু ধরা হয়। তো এই ছিল আমাদের দাস বংশ। এই দাস বংশ সংক্রান্ত কুতুবউদ্দিন আইবক থেকে কাইমস পর্যন্ত যা বললাম এটুকু খাতায় লিখে রেখো, এইটুকুতেও